সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজ ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শাকিলা বিনতে রহমান আছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টি মূলত বৃহদাকার বা বৃহদায়তনের কোম্পানির হিসাব রক্ষণ পদ্ধতি। এই হিসাব রক্ষণ পদ্ধতিটি কতগুলো নিয়ম নীতি মেনে চলে, অনেকগুলো স্টেপ, অনেকগুলো ধাপ বা পদ্ধতি মেনে তারপর তাদের চূড়ান্ত হিসাব বিবরণী প্রস্তুত করা হয় অথবা উদ্ধৃতপত্র বা আর্থিক বিবরণী প্রকাশ করা হয়। তো এখানে যাবতীয় নিয়ম নীতি মেনে বাংলাদেশের কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন মেনে যাবতীয় হিসাব রক্ষণ করা হয়, কোম্পানি গঠন পরিচালনা করা হয়। তো চলো আজকে আমরা এই অধ্যায়টি সম্বন্ধে জানব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যৌথ মূলধনী কোম্পানির মূলধন নামে একটি অধ্যায় রয়েছে তোমাদের বইতে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইতে। এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটি আলোচনা করার আগে আমাদের জানার প্রয়োজন যৌথ মূলধনী কোম্পানিটা কি। যৌথ মূলধনী কোম্পানি বলতে একটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তাকে বোঝায়, যা চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট হয়, যার অস্তিত্ব ও ব্যবস্থাপনা মালিকানা হতে সম্পূর্ণ আলাদা হয়, যার মূলধন অনেক লোকের যৌথ চাহিদায় ছোট ছোট অংশ বা শেয়ারে বিভক্ত থাকে এবং মালিকের দায় থাকে সীমিত। যৌথ কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি একটি বিশেষ নাম ও সিলের মাধ্যমে তাদের নিজেদের অস্তিত্ব প্রকাশ করে। বর্তমানে আমাদের দেশে 1994 সালে কোম্পানি আইনের অধীনে যৌথ মালিকানাধীন বা মূলধনী কোম্পানি গঠিত ও পরিচালিত হয়ে থাকে। এই কোম্পানি আইনে কোম্পানির যে সংখ্যা দেওয়া হয়েছে তার কোনো বৈশিষ্ট্য বর্ণনামূলক এটি সংজ্ঞা নয়, এটি একটি অন্তর্ভুক্তি বিকলন সংজ্ঞা। 1994 সালে কোম্পানি আইনে 2-1 ধারায় বলা হয়েছে, কোম্পানি মিনস অ্যান্ড দ্য কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দ্য অ্যাক্ট অফ অ্যান এক্সিস্টিং কোম্পানি। অর্থাৎ এখানে 1994 সালে কোম্পানি আইনে যে বর্ণিত ধারাসমূহ আছে তাকে মূল্যায়ন করা হয়েছে এবং এর যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় কার্যধারা এই আইনের আওতাধীন এবং এই আইন অনুযায়ী কোম্পানির অভ্যন্তরীণ আইনের আওতায় এবং 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু একক বা ছোট কোনো কোম্পানি নয়, সেক্ষেত্রে এর মালিকানা থাকে সাধারণত তৃতীয় পক্ষের কাছে। এই তৃতীয় পক্ষের মালিকানাকে বা ছোট ছোট কোম্পানির এই মালিকানার ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ এবার আমরা দেখি শেয়ার কি বা যৌথ কোম্পানির মূলধন এই অধ্যায়টি বিবেচনা করতে হলে শেয়ারের প্রয়োজনীয়তা কেন রয়েছে। যৌথ কোম্পানির মূলধন বলতে বোঝাচ্ছে যৌথ কোম্পানিতে যে পরিমাণ মালিক পক্ষে যে পরিমাণ বিনিয়োগ রয়েছে, মালিক পক্ষে যে পরিমাণ বিনিয়োগ রয়েছে সেটাকে মূলধন বলা হচ্ছে। এখন এই মালিক পক্ষ যেহেতু কোম্পানির সাথে সরাসরি জড়িত নয় অথবা মালিক পক্ষ সরাসরি মূলধন বিনিয়োগের সুযোগ নেই, সেজন্য তারা কোম্পানির টোটাল বিনিয়োগকে বা কোম্পানির টোটাল মূলধনকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এবং এদের এক একটি ভাগকে নাম দেওয়া হয়েছে শেয়ার। এই শেয়ারগুলো তারা বাজারে ছাড়ে এবং এই শেয়ারগুলো ক্রয়ের মাধ্যমে অনায়াসেই যে কেউ এই কোম্পানির মালিকানা বা মালিক হতে পারে অথবা মালিকানা দাবি করতে পারে। এই শেয়ার আবার কয়েক রকমের হয়ে থাকে। শেয়ারের অন্তর্ভুক্তিকরণ, শেয়ার বিক্রয়, শেয়ারের বিভিন্ন রকম প্যাটার্ন, এগুলো হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। এই শেয়ারকে কীভাবে অন্তর্ভুক্তিকরণ করা হবে, শেয়ারের মাধ্যমে কীভাবে মার্কেটে টাকা আদায় করা হবে অথবা মূলধন বিনিয়োগের খাতগুলো কিভাবে, এখান থেকে এই জিনিসটা বেশি জানা যায়। এরপরে আরও এক ধরনের পত্র আছে বা বিনিয়োগ পত্র আছে যেগুলোর মাধ্যমে কোম্পানি সাধারণত মার্কেট থেকে
মূলধন সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে ঋণপত্র বা ডিবেঞ্চার। ঋণপত্র বা ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের কাগজি দলিল যেটি বিক্রয়ের মাধ্যমে কোম্পানি যখন তার মূলধন প্রয়োজন হয় তখন সে বাহির থেকে মূলধন সংগ্রহ করে থাকে। তবে ঋণপত্র বা ডিবেঞ্চার যে কিনে থাকবেন তাকে কোম্পানির মালিকানা প্রদান করা হয় না, সে কোম্পানিতে বিনিয়োগ করে এবং এটি হচ্ছে একটা বিনিয়োগপত্র যার মাধ্যমে সে কোম্পানি থেকে নির্দিষ্ট পরিমাণ সুদ পেতে পারে এবং তার লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে, লভ্যাংশ বা সুদ বা মুনাফা যাই বলি, প্রাপ্তির ক্ষেত্রে তার অধিকার সাধারণ শেয়ার হোল্ডার যারা অথবা যারা সাধারণ শেয়ার কিনে থাকেন তাদের চেয়ে বেশি হয়ে থাকে। এরপর আরও এক ধরনের শেয়ার আছে যাকে ট্রেজারি শেয়ার বলা হচ্ছে। ট্রেজারি শেয়ার এক ধরনের ধাঁধামূলক শেয়ার বলতে পারি, যে শেয়ার তবে এটি এর মাধ্যমে কেউ মালিকানা গ্রহণ করে না। যখন একটা কোম্পানি তার মূলধনের প্রয়োজন হয় তখন সে অনেক সময় এই ট্রেজারি শেয়ারের মাধ্যমে তার মূলধন সংগ্রহের কাজটা করে থাকে। অর্থাৎ ট্রেজারি শেয়ারটা হচ্ছে কোনো কোম্পানি যখন তার বিলিখিত শেয়ার পুনরায় ক্রয় করে বা অধিগ্রহণ করে, এরূপ শেয়ারকে ট্রেজারি শেয়ার বলে। ট্রেজারি শেয়ার কোম্পানির সম্পদ নয়। যখন একটি কোম্পানি ট্রেজারি শেয়ার ক্রয় করে তখন কোম্পানির সম্পদ এবং শেয়ার মালিকদের মালিকানা সত্ত্ব উভয়ই হ্রাস পায়। কোম্পানি তহবিল সংগ্রহের জন্য ট্রেজারি শেয়ার বিক্রয় করতে পারে, কিন্তু আর্থিক বিবরণীতে সম্পদ হিসেবে দেখাতে পারে না। অর্থাৎ ট্রেজারি শেয়ারের মাধ্যমে সে শেয়ার বিক্রয় করতে পারবে, কিন্তু সেটা সাধারণ শেয়ারের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এই শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানি নতুন করে আর মালিকানা সৃষ্টি করতে পারে না, যে কারণে এটিকে উদ্ধৃতপত্রে আর দেখানো হয় না। আজকে আমরা এই যৌথ মূলধনী কোম্পানির প্রধান বা মূল যে অংশ সেটি হচ্ছে শেয়ার। এই শেয়ারগুলো কয়েক ধরনের হয়ে থাকে, অথবা শেয়ারগুলো মালিক পক্ষ বা ব্যবস্থাপনা পক্ষ যে বাজারে বিক্রয় করে তখন এই শেয়ারে তিন ধরনের মূল্য দেখা যায়। একটি হচ্ছে শেয়ারগুলো সমহারে বিক্রয় করে, দ্বিতীয়টি হচ্ছে শেয়ার অধিহারে বিক্রয় করে, তৃতীয়টি হচ্ছে শেয়ার অবহারে বিক্রয় করে। এছাড়া শেয়ারের মাধ্যমে বা শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, শেয়ারের বিনিময়ে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, এসবও হয়ে থাকে। তো আজকে আমরা শেয়ার সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব সমহারে শেয়ার কিভাবে ইস্যু করে। তার আগে আরেকটু কথা বলিনি, ইস্যু মানে হচ্ছে বাজারে ছাড়া অথবা বিক্রয়ের উদ্দেশ্যে অথবা মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বাজারে শেয়ার ছাড়াটাকে শেয়ার ইস্যু বলে আখ্যায়িত করা হয়। তো আজকে আমরা শেয়ার এর প্রথম অংশ হিসেবে সমহারে শেয়ার ইস্যুটা আলোচনা করব। সমহারে শেয়ার ইস্যু বলতে কি বোঝায়? সমহারে শেয়ার ইস্যু বলতে বোঝায় কোম্পানি নিবন্ধিত হওয়ার সময় যে মূল্যে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করেছিল, বাজারে যখন শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ছাড়া হয় তখন তার মূল্য যদি সমপরিমাণ রাখা হয় তাহলে তাকে সমহারে শেয়ার ইস্যু বলা হয়। এক্ষেত্রে যে দামে একটি কোম্পানি নিবন্ধিত হয় বা অনুমোদন প্রাপ্ত হয় সেই দামেই বা সেই হারেই কোম্পানি বাজারে শেয়ারটা বিক্রয় করে। এখন আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত একটি অঙ্ক দেখব, যেটা থেকে আমরা শেয়ার ইস্যু নিবন্ধন বা শেয়ার ইস্যু লিপিবদ্ধকরণটা আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি অঙ্ক এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ইস্টার্ন কেবলস লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ারে বিভক্ত। অর্থাৎ তাদের অনুমোদন প্রাপ্ত শেয়ার হচ্ছে 10 টাকা করে, 60,000 শেয়ারে 6 লাখ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি 35,000 শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। তার মধ্যে থেকে কোম্পানি 35,000 শেয়ার বাজারে বিক্রয়ের জন্য ছেড়েছে। কোম্পানি সর্বমোট 42,000 শেয়ারের আবেদন পায়। ইস্যুকৃত 35,000 শেয়ার আবেদনকারীর মধ্যে যথাযথভাবে বণ্টন করা হয়। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা আমরা আজকে এখন শুধুমাত্র পোস্টিংটাই দেখব। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পরিমাণ শেয়ারে নিবন্ধিত হয়েছে, অর্থাৎ 6 লাখ টাকা যে পরিমাণ শেয়ার নিবন্ধিত হয়েছে,
এই অতটা শেয়ারের বাহিরে কোম্পানির সাধারণত কোম্পানি বাজারে এর বাইরে বিক্রয় করতে পারে না। যদি এর বাইরে বিক্রয় করতে হয় তাহলে তাদের আবার আলাদা করে অনুমোদনের প্রয়োজন পড়ে, অর্থাৎ মূল নিবন্ধিত মূলধনের পরিমাণটাকে ঠিক রাখা হয়। শেয়ারের সংখ্যা কম বেশি বাড়ানো যায় শেয়ারের টাকাকে কমিয়ে বা বাড়িয়ে, তবে মূলধনের পরিমাণটাকে ঠিক রাখা হয়। এখন ওনারা এখানে বলা হয়েছে 35,000 শেয়ার জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য ইস্যু করেছে, অর্থাৎ বাজারে ছেড়েছে। তার মধ্যে যখন তারা আবেদনপত্রগুলো গ্রহণ করছে তার মধ্যে 42,000 আবেদনপত্র তাদের জমা পড়েছে। কিন্তু তারা যেহেতু 35,000 শেয়ারের জন্য শেয়ার বাজারে ছেড়েছে, তারা এর বাইরে কোনো সুযোগ নেই বেশি বিক্রয় করার। সো তারা 35,000 শেয়ারই যথাযথ বন্টন হয়েছে, অর্থাৎ বিক্রয় করেছে, এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাকে প্রথমে নির্ধারণ করতে হবে এখানে কি কি লেনদেন জাবেদাভুক্তিকরণ হবে। এখানে প্রথমেই যখন প্রথম পর্যায়ে বাজারে শেয়ার ছাড়া হয় তখন প্রথমে আবেদনের টাকা গ্রহণ করা হয়েছে এটার জন্য এন্ট্রি দেওয়া হবে, এবং যে পরিমাণ আবেদনের টাকা গ্রহণ করা হয়েছে তার মধ্যে থেকে যে পরিমাণ আবেদনের জন্য আমরা শেয়ার বাজারে ছেড়েছি সেই অংশটুকুকে আমরা মূলধন হিসেবে দেখাবো। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সমহারে শেয়ার ইস্যু লিখে একটা ছক এঁকেছি জাবেদার, যেখানে তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট লিখে কলাম করা হয়েছে। তো প্রথমে যেহেতু আবেদনের টাকা পাওয়া গেছে, সর্বপ্রথম আবেদনটাকে হিসাবভুক্ত করা হয়, তারপর মূলধনের কাজটা করা হয়। তো আবেদনগুলোকে হিসাবভুক্তকরণের জন্য আমাকে তাহলে জাবেদা দিতে হবে। যেহেতু এই লেনদেনগুলো কখনোই সরাসরি বা হ্যান্ড টু হ্যান্ড হয় না, এই যাবতীয় লেনদেনগুলো হয় ব্যাংকের মাধ্যমে। যে কারণে ব্যাংকে যেহেতু আমার টাকা এসেছে, তাহলে আমার সম্পদের পরিমাণ বেড়েছে, অর্থাৎ ব্যাংক হিসাবটাকে ডেবিট করেছি, এবং এই পুরো হিসাবটাকে আমরা বলবো শেয়ার আবেদন হিসাব। অর্থাৎ যে পরিমাণ আবেদনের টাকা জমা পড়েছে তাকে আমরা ডাকবো শেয়ার আবেদন হিসাব নামে। তো শেয়ার আবেদন হিসাব হবে ক্রেডিট আইটেম এবং ব্যাংক হিসাব হবে ডেবিট আইটেম। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আইটেম কেন? এটা আমার কাছে এখনো দায়। এখান থেকে কি পরিমাণ আবেদন পড়েছে আর এখান থেকে যাচাই বাছাই করে আমি আমার মূলধনে নিয়ে যাব এবং কিছু অংশ ফেরত দিব। এই কারণে এটা এখনো পুরোপুরি আমার নয়। আমার যখন হবে তখন এটা আমি কোম্পানি যখন নিজের মনে করবে বা নিজের হাতে টাকাটা নিয়ে নিবে তখন এটাকে মূলধনে স্থানান্তর করবে। তার আগ পর্যন্ত এটা আমার কাছে এক ধরনের দায় হয়ে থাকবে। এই কারণে শেয়ার আবেদন হিসাবটাকে ক্রেডিট নামে 4,20,000 অর্থাৎ 42,000 আবেদন পাওয়া গেছে, 10 টাকা করে 4,20,000। এবং এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, প্রতিটি 10 টাকা করে 42,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এই নামে একটা টিকা ছোট করে লিখে দিতে হবে, কারণ দর্শিয়ে দিতে হবে। এরপর বলেছে ওরা কোম্পানি সর্বমোট 42,000 টাকা তো পেয়েছে, সেটা আমি এন্ট্রি দিয়েছি। 35,000 শেয়ার আবেদনের টাকাটা তারা হিসাবভুক্ত করেছে এবং বাকি টাকা ফেরত দিয়েছে। তো হিসাবভুক্তকরণ মানে কি? তাকে মূলধনে স্থানান্তরকরণ। এই মূলধনে স্থানান্তর করতে হলে আমাকে এখন টোটাল টাকাটা আমি কি হিসেবে দায়ী হিসেবে বিলুপ্ত করেছি, ওটা হচ্ছে শেয়ার আবেদন হিসেবে। শেয়ার আবেদন হিসাবটাকে এখন আমি উচ্ছেদ করে এই সংশ্লিষ্ট খাতগুলো কি কি নামে বসবে, সেইগুলো প্রকৃতপক্ষে কি হিসাবে বসবে সেটাকে এন্ট্রি করে দেখিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি লিখেছি শেয়ার আবেদনটাকে ডেবিট করেছি, আগে যেহেতু ক্রেডিট ছিল। এর বিপরীতে শেয়ার আবেদনের কিছু অংশ আমি মূলধনে স্থানান্তর করেছি, কিছু অংশ মিনস হচ্ছে 35,000 শেয়ার যেহেতু আমি বিতরণ করব, তাহলে 35,000 শেয়ারের টাকাটাই আমি মূলধনে নিয়ে যাব। অর্থাৎ 35,000 গুণ 10 3,50,000 গুণ 10 হচ্ছে 35,000 শেয়ার 10 টাকা করে বিক্রয় করেছি, সেজন্য 35,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করেছি 3,50,000। আর ব্যাংক হিসাবকে আমি ক্রেডিট করেছি 70,000 টাকা। এটা কি? এটা হচ্ছে ওই যে 42,000 শেয়ার পেয়েছি, 35,000 শেয়ার আমি বিলি করেছি, 35,000 শেয়ারের টাকাটা আমি মূলধনে স্থানান্তর করেছি, বাকি যে টাকাটা আছে যেটা আমি ফেরত দিয়েছি সেটাকে আমি ক্রেডিট করে দিয়েছি। তোমরা একটু খেয়াল করলে দেখবে প্রথমে আমি ব্যাংক হিসাবটাকে ডেবিট করেছি, এই পর্যায়ে আমি যেহেতু টাকা ফেরত দিচ্ছি, প্রথমে পেয়েছি এই জন্য ব্যাংক হিসাব ডেবিট ছিল, এখন যেহেতু ফেরত দিয়েছি এই জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছি 70,000 টাকা দিয়ে। অর্থাৎ 4,20,000 থেকে 3,50,000 গেলে যে টাকাটা থাকবে এভাবে বের করা যায়, অথবা 42,000 থেকে 35,000 শেয়ার টাকাটা 7,000 শেয়ার, 7,000কে 10 দিয়ে গুণ করলেও তুমি 70,000 শেয়ার পেয়ে যাবে।
এবং একটা এক্সপ্লেনেশন দিয়েছে। দেখো, প্রতিটি 10 টাকা করে 35,000 শেয়ারের টাকা মূলধনে স্থানান্তর করা হলো ও 7,000 শেয়ারের টাকা ফেরত দিয়ে দেওয়া হলো। এবং এভাবে জাবেদা এন্ট্রির মাধ্যমে আমি আমার এই পুরো লেনদেনটাকে লিপিবদ্ধ করলাম। এটা গেল আমার সমহারে শেয়ার ইস্যুকরণ। এবার আমরা দেখব অধিহারে শেয়ার ইস্যু। অধিহারে শেয়ার ইস্যুটা কি? যখন কোম্পানি নিবন্ধিত মূল্যের অতিরিক্ত মূল্যে শেয়ার বাজারে ছাড়বে বা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়বে, তখন ওই হারটাকে, যে যত টাকা করে শেয়ারটা বাজারে ছেড়েছে, তাকে অতিরিক্ত টাকাটাকে অধিহার বলা হয়। এবং এই শেয়ার ইস্যুটাকে বা বাজারে ছাড়াটাকে অধিহারে শেয়ার ইস্যু নামে ডাকা হয়। অধিহারে শেয়ারের ইস্যুর ক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে হিসাবভুক্ত করে থাকি, তার জন্য আমি তোমাদেরকে একটা অঙ্কর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, উদাহরণ 3 নম্বরে বলেছে, বন্দর স্টিল মিলস লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 9,000 শেয়ারে বিভক্ত 9 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। অর্থাৎ তারা 100 টাকা করে 9,000 শেয়ারে বিভক্ত, অর্থাৎ 9,000টা শেয়ার তাদের রয়েছে, প্রতিটি 100 টাকা করে 9 লাখ টাকায় তারা নিবন্ধিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় অফিস 1994 সালের অধীনে নিবন্ধিত হয়েছে। এখন কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে 7,000 শেয়ার মার্কেটে ছেড়েছে, প্রতিটি 5 টাকা অধিহারে। তো সাধারণত সে সর্বোচ্চ 100 টাকা মূল্যে প্রতিটি শেয়ার বাজারে ছাড়তে পারবে। 100 টাকা মূল্যে যদি সে শেয়ারটা ছাড়তো, তাহলে আমি তাকে বলতাম সমহারে। এখন ও বলেছে 5 টাকা অধিহারে ছেড়েছে, অর্থাৎ ও 105 টাকায় শেয়ারটা বাজারে ছেড়েছে। জনসাধারণের উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো বা বাজারে ছেড়েছে, একই কথা। শেয়ারের মূল্য এককালীন প্রদেয়, অর্থাৎ এককালীন সবার কাছ থেকে পুরো টাকা নিয়েছে। ইস্যুকৃত সকল শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল এবং সকল শেয়ার যথারীতি বণ্টিত হলো। এখন ওরা বলেছে যতটুকু শেয়ার পেয়েছে, যতটুকু শেয়ারের জন্য আবেদন পত্র ছাড়া হয়েছিল, ততটুকু শেয়ারের টাকা পেয়েছে এবং এটা তারা লিপিবদ্ধ করেছে। তো এক্ষেত্রে আমার করণীয় হচ্ছে, প্রথমে যেহেতু শেয়ারের যতটুকু টাকা পেয়েছি, সেই টাকাটাকে শেয়ার আবেদন নামে লিপিবদ্ধ করব। এরপর যে অংশটুকু মূলধনে যাবে, অর্থাৎ প্রথমে আরেকবার বলে রাখছি, 100 টাকার অতিরিক্ত কোনো টাকা এটা আমি মূলধনে দেখাতে পারবো না। কারণ হচ্ছে, নিবন্ধন অফিসে আমি বলে দিয়েছিলাম যে আমি 100 টাকা মূল্যের শেয়ারে, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা করে হবে। যেহেতু আমি এটা নিবন্ধন অফিসে বলে এসেছি, এর বাইরে টাকাটা আমি শেয়ার মূলধনে নিতে পারবো না। আমি সর্বোচ্চ 100 টাকা পরিমাণ পর্যন্তই টাকা আমি শেয়ার মূলধনে নিয়ে যেতে পারবো। সেজন্য এখন জাবেদাটা হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আবারও জাবেদার কলাম করেছি এবং শেয়ার অধিহারে ইস্যুর জাবেদাগুলো দিয়েছি। যেহেতু প্রথমেই আমি বলেছি আবেদনের টাকাটা হিসাবভুক্ত করব, সেক্ষেত্রে জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন ক্রেডিট। এক্ষেত্রে যে হারেই সমহারে, অধিহারে বা অবহারে যেভাবেই শেয়ার ইস্যু হোক না কেন, প্রথম জাবেদাটা ঠিকই থাকবে। অর্থাৎ ব্যাংক হিসাবটা ডেবিট হবে এবং শেয়ার আবেদনের হিসাবটা ক্রেডিট হবে। শেয়ার আবেদন যতটুকু পেয়েছি, তারপর এই আবেদনের টাকাটা কিভাবে আমি বন্টন করব, কতটুকু মূলধনে নিয়ে যাব, কতটুকু অধিহারকে দিব, কতটুকু ফেরত দিব, এই কাজটা আমি তার পরবর্তী ধাপে গিয়ে করব। তো প্রথম ধাপে আমি ব্যাংক হিসাবটা ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 7,000 শেয়ার 105 টাকা করে, 7,35,000 শেয়ার 35,000 টাকা ডেবিট এবং ক্রেডিট দুদিকে দেখিয়েছি। সে ব্যাংক হিসাবটা ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবং আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি, প্রতিটি 100 টাকা মূল্যের 5 টাকা অধিহার সহ 7,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। অর্থাৎ 100 টাকাটা আমি ঠিকই রেখেছি, যেটাকে আমি মূলধনে নিয়ে যাব, এবং অধিহার নামে যে 5 টাকাটাকে দেখেছি বা 5 টাকা অধিক হারে যেটা বিক্রয় করেছি, সেটাকে অধিহার নামে আমি আলাদা করে লিপিবদ্ধ করব। তো এবারে আসো দ্বিতীয় জাবেদাটার জন্য। অর্থাৎ প্রতিটি শেয়ার, যে পরিমাণ শেয়ারের আবেদন পাওয়া গেছে সে পরিমাণ শেয়ার বন্টন করা হয়েছে, অর্থাৎ সে পরিমাণ টাকাই পাওয়া গেছে এবং ততটুকু শেয়ারই বিক্রয় করা হয়েছে। তো এক্ষেত্রে আবেদনের টাকাটা আমি লিপিবদ্ধ করব এভাবে, শেয়ার আবেদনকে ডেবিট করব, শেয়ার মূলধনকে ক্রেডিট করব এবং যতটুকু অধিহার হচ্ছে
যতটুকু অধিহার অর্থাৎ যতটুকু যে টাকাটা আমি অতিরিক্ত পেয়েছি সেটাকে আমি মূলধনের বাইরে দেখাবো, অর্থাৎ শেয়ার অধিহারটাকে ক্রেডিট হিসেবে দেখানো হয়। শেয়ার আবেদনের টাকার 7,35,000 টাকা পুরোটাই দেখিয়েছি, শেয়ার মূলধনকে ক্রেডিট করেছি, সেটা হচ্ছে 7,000 আবেদনের টাকার 100 টাকা করে 7 লাখ টাকা, এবং শেয়ার অধিহার যেহেতু ক্রেডিট হয় সেক্ষেত্রে শেয়ার অধিহারের টাকাটা 5 টাকা করে, 7,000 শেয়ার 5,35,000 টাকা, এটা আমি ক্রেডিট করে দেখিয়েছি। তো টোটাল আবেদনের টাকা সমান মিলে গেছে 7 লাখ প্লাস 35,000 টাকা, 7,35,000 টাকা, অর্থাৎ প্রতিটি শেয়ার 100 টাকা করে 7,000 শেয়ারের টাকা শেয়ার মূলধনে এবং 5 টাকা করে 7,000 শেয়ারের টাকা শেয়ার অধিহারে স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ যদি অধিহারে শেয়ার ইস্যু হয় তাহলে ঠিক এইভাবে শেয়ারের টাকাটা লিপিবদ্ধ করা হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এবার আমি অবহারে শেয়ার ইস্যুর ব্যাপারটা দেখাতে যাচ্ছি। অবহারে শেয়ার ইস্যু হচ্ছে যে পরিমাণ টাকা দিয়ে আমি মূলধন নিবন্ধন করেছি, যত টাকা দিয়ে তার চেয়ে কম মূল্যে যদি কম হারে যদি আমি বাজারে শেয়ার ছাড়ি তাহলে সেই হারটাকে বলা হবে শেয়ার অবহার বা কম মূল্যে শেয়ার ছাড়া, যেটাকে অবহার নামে ডাকা হয়। তো এখানে আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেশবন্ধু পলিমার লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত, অর্থাৎ তারা নিবন্ধিত হয়েছে 10 টাকা মূল্যে এবং 10,000 শেয়ারে বিভক্ত হয়েছে। টোটাল ওদের অনুমোদিত মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। কোম্পানি এর 8,000 শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে, অর্থাৎ 9 টাকা করে, 10 টাকা করে তারা নিবন্ধিত হয়েছে, 1 টাকা অবহার মানে 1 টাকা কমে, অর্থাৎ 9 টাকা করে বাজারে বিলির উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করেছে অথবা শেয়ার ইস্যু করেছে। তন্মধ্যে 9,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেছে, যথারীতি 8,000 শেয়ার বণ্টিত হয়েছে, অতিরিক্ত আবেদনে 1,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। অবশ্যই যত শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়া হবে তার অতিরিক্ত শেয়ার বিক্রয়ের কোনো সুযোগ নেই, যে কারণে 8,000 শেয়ারই বণ্টিত হবে এবং অতিরিক্ত আবেদনের টাকাটা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে লেনদেনটা হিসাবভুক্ত করব? প্রথমে আমরা টাকাটা যেহেতু পেয়েছি, সবাই টাকা আবেদন করেছে, আবেদনের টাকাটা গ্রহণ করব শেয়ার আবেদন হিসেবে, এবং আবেদনের টাকাটা এবার কিভাবে কোন খাতে কতটুকু যাবে যেটা পরবর্তী জাবেদা, অর্থাৎ এখানে দুটো জাবেদা করে টাকাটা বন্টন করা হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা কলাম করেছি অবহারে শেয়ার ইস্যু, এই অঙ্কটা দিয়ে বোঝানোর জন্য। যেহেতু ব্যাংকে 9,000 শেয়ারের আবেদন, 8,000 শেয়ারের বিক্রয়ের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে বা বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু 9,000টা শেয়ার কেনার আবেদনপত্র পাওয়া গেছে। তো যতটা আবেদনপত্র পাওয়া গেছে প্রথমে আমি সেটাই লিপিবদ্ধ করবো। আর যেহেতু 1 টাকা অবহারে মানে 1 টাকা কমে আমার নিবন্ধিত হয়েছি আমি 10 টাকা মূল্যে, 1 টাকা কমে মানে অর্থাৎ 1 টাকা কমে আমি 9 টাকায় আমি এটা শেয়ারটা বাজারে বিক্রয় করেছি, অর্থাৎ 9,000 শেয়ার 9 টাকা করে আমি 81,000 টাকায় 81,000 টাকা পেয়েছি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই যেহেতু লেনদেনটা ব্যাংকের মাধ্যমে হয় তাহলে ব্যাংকে টাকাটা এসেছে এবং শেয়ার আবেদন পুরো শেয়ারটা আমার কাছে এখনো দেয়। কতটুকু শেয়ার আমি নিব, কতটুকু শেয়ার আমি বিক্রয় করব, কতটুকু শেয়ার আমি ফেরত দিব, কি হিসাবে বিক্রয় করব, পুরো হিসাবটাই যেহেতু থেকে গেছে সেহেতু শেয়ার আবেদনকে প্রাথমিক পর্যায়ে ক্রেডিট হিসেবে আমি লিপিবদ্ধ করেছি এবং বলে দিয়েছি প্রতিটি 9 টাকা করে 9,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। এবার যে আবেদনের টাকাটা পাওয়া গেছে ওই 8,000 শেয়ারের টাকা, 8,000 শেয়ার বিলি যেহেতু আমি করছি, 8,000 শেয়ারের টাকার পরিমাণ শেয়ারের টাকাটাকে আমি মূলধন নিব আর বাকি টাকা আমি ফেরত দিব। তবে আমাকে মাঝখানে অবহারের টাকাটাও চিন্তা করতে হবে। অবহারের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা প্রয়োজন, সেটি হচ্ছে নিবন্ধিত যে টাকাটা আছে, অর্থাৎ 10 টাকা করে আমি যে নিবন্ধিত হয়েছি আমার মূলধনে 10 টাকা করেই পাঠাতে হবে। অধিক টাকা পাওয়া গেলেও অ্যালাউ করা যাবে না বা হিসাবভুক্তিকরণ করা হবে না মূলধনে, এবং যদি কম হারেও আমি বিক্রি করি তাহলেও আমার মূলধনে এই টাকাটা অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ মূলধন যে টোটাল 10 টাকা করে নিবন্ধিত আছে এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, অর্থাৎ শেয়ার মূলধনের টাকাটাকে সমানই রাখতে হবে। আমি 8,000 শেয়ার বিক্রয় করেছি 10 টাকা করে, এটাকে ঠিকই রাখতে হবে, এটা কোনো অবস্থাতে কোথাও চেঞ্জ হবে না। শেয়ার অধিহারে বিক্রয় করলেও চেঞ্জ হবে না, শেয়ার অবহারে বিক্রয় করলেও চেঞ্জ হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার যখন আমি শেয়ার আবেদনের টাকাটা ডিস্ট্রিবিউট করলাম, শেয়ার আবেদনকে আমি ডেবিট করে দিলাম, আগে ক্রেডিট ছিল, এরপরে শেয়ার অধিহার ক্রেডিট হয় এবং শেয়ার অবহার ক্ষতি বিধায় ডেবিট হয়, শেয়ার অধিহার লাভ বিধায় ক্রেডিট হয়। তো অবহার যেহেতু ক্ষতি, আমার
ক্ষতিটাকে 1 টাকা করে 8,000 শেয়ারের জন্য 8,000 টাকা ক্ষতি, এই কারণে 8,000 লিখেছি। শেয়ার মূলধনকে 80,000 টাকায় দেখাতে হবে, অর্থাৎ 10 টাকা করে যে শেয়ারে নিবন্ধিত হয়েছি ওটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। 10 টাকা গুণ 8,000, 80,000 শেয়ার। আর ব্যাংক হিসাবে আমি বাকি 1,000 টাকা, 1,000টা শেয়ারের টাকাটা আমি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ 9 টাকা করে আমি 1,000 শেয়ারের যে অতিরিক্ত টাকাটা পেয়েছিলাম এটা ব্যাংক হিসাব ক্রেডিট করে বাদ দিয়ে দিয়েছি। তাহলে মূল জাবেদাটা দাঁড়াচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট 81,000 টাকা, যেটা আগে ছিল। শেয়ার অবহার হিসাব, যেহেতু 1 টাকা করে অবহার ছিল এবং 8,000 শেয়ার যেটা আমি মূলধনে নিয়ে গেছি, যতটা শেয়ার ঠিক ততটা শেয়ারের অবহারই এখানে ধার্য হবে। 8,000 শেয়ার, শেয়ার মূলধন আমি ক্রেডিট করেছি 80,000, 8,000 গুণ 10 টাকা, এবং ব্যাংক হিসাব অতিরিক্ত যে টাকাটা আমার এসেছিল সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি, ব্যাংক হিসাব ক্রেডিট 9,000 টাকা। এবং আমি একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, অবহার সমন্বিত করে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকাটা ফেরত দেওয়া হলো। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা, আমি পাশাপাশি 3টা ইস্যুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা আশা করি বুঝতে পেরেছো। একটা হচ্ছে সমহারে, একটা হচ্ছে অধিহারে, একটা হচ্ছে অবহারে। সমহারে যখন আমি করেছি তখন লেনদেনটা লিপিবদ্ধ করেছি, তখন আমাকে অধিহার বা অবহারের কোনো ঝামেলা পোহাতে হয়নি। যতটুকু পরিমাণ আমি বাজারে শেয়ার ছেড়েছি ঠিক তত পরিমাণ টাকাটা আমি মূলধনে স্থানান্তর করেছি এবং বাকি টাকা ফেরত দিয়ে দিয়েছি। অধিহারে যখন স্থানান্তর করেছি তখন আমি মূলধনটাকে ঠিক রেখেছি, অধিহার বা অতিরিক্ত টাকাকে অধিহার হিসেবে আমি লাভ হিসেবে আমি ক্রেডিট হিসেবে অধিহারের টাকাটা আলাদা করে দেখিয়ে দিয়েছি। তো আমি মূলধনের ফিগারটাকে আমি টাচ করিনি বা ওটাকে সেমই রেখে দিয়েছি। আর অবহার যখন করেছি তখনও আমি এটাকে মূলধনের টাকাটাকে কমাতে পারিনি, যদিও বা অবহার থাকলেও আমি টাকাটাকে কমাতে পারিনি। আমি সমপরিমাণ টাকাটাকেই যে পরিমাণ টাকায় মূলধন অফিসে নিবন্ধিত হয়ে এসেছে, অনুমোদিত হয়েছে বা নিবন্ধিত হয়েছে, সেই পরিমাণ মূলধনটাকে ঠিক রেখে বাকি কাজগুলো সমন্বয় করেছি। তো আশা করছি তোমরা এই 3টে টপিক আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর শুভকামনা রইল সবার জন্য। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।